একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টার্লিং রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট, সেটা ৪২০০ টাকা করে। তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা, সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য, একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এক্সের সিইও এলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে 90 দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। বিডা থেকে, বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র 3 মাসের মধ্যে একটি এনজিএস, নন জিও স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই। এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে। ভেটিং এর পরে আমরা 75 রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন, এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিএসও গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টারলিংক এই এনজিএসও গাইডলাইনের জন্য আবেদন করে। তার আগে স্টারলিংক বিডায় রেজিস্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিডায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেয়, ফরেন কারেন্সিতে ফি দেয়। ফি দিয়ে তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায়। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টার্লিং রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট, সেটা ৪২০০ টাকা করে। এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। আপনারা জানেন যে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোনো ধরনের কোর নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তো যেহেতু প্রয়োজন হয় না, সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে, সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই। আপনি যেটা বলেছেন যে প্রতিটি ডিভাইস ইনস্টলেশনে স্টারলিংক কিছু টাকা সরকারকে দিবে, সেটা অতি সামান্য কিনা? হ্যাঁ, প্রশ্ন করেছেন। স্টারলিংক যেহেতু কর্পোরেট কোম্পানি, তাহলে তারা কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে। প্রতি ডিভাইসে তারা একটা মান্থলি চার্জ দেবে $1। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000, $30,000 করে দিবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নেইনি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে ৬,০০০ টাকা এবং ৪২০০ টাকা, সেটা নিশ্চয়ই 20 গুণ বেড়ে যেত। তো এইসব বিষয় আছে আর কি। সবকিছু মিলে মনে হয় যে রেগুলেটরের সুযোগ আছে। আমরা মার্কেট স্টাডি, আমরা রিজিওনাল যে প্লেয়ারগুলো আছে, আমরা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করলো। এখন আমাদের পর্যাপ্ত রিজিওনাল স্টাডি নেই। যদি রিজিওনাল স্টাডি আসে, এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই।